ওকে স্টুডেন্টস, আজ আমরা সার্কুলার মোশন পার্ট 4 ভিডিওটা আপলোড করছি। তো আজকে যে টপিকটা পড়বো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর তোমাদের এ সম্পর্কে মানে ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেমও আছে। তো সেগুলো আমরা পরের দিন, ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো পরের দিন ডিসকাস করে নেব, কিংবা আজকে এই ভিডিওর পরেও কয়েকটা টপিক, কয়েকটা ম্যাথ, তোমাদের এই রিলেটেড ম্যাথ আমি দিয়ে দিতে পারি। তো আজকে যে টপিকটা পড়বো সেটা পড়ার আগে দুটো জিনিস আমাদের জানতে হবে, যেটা এই চ্যাপ্টারে নেই। এই চ্যাপ্টারে নেই, ঘর্ষণ নামে একটা চ্যাপ্টার আছে, ওই ঘর্ষণ চ্যাপ্টারে এই জিনিসটা আছে। তো যেরকম লম্ব প্রতিক্রিয়া আর ঘর্ষণ, এই দুটো জিনিস আমাদের এই চ্যাপ্টারের বিষয় নয়, কিন্তু এটা পড়াতে গেলে ওই নলেজটা লাগে। তো সেই জন্য আমি ওই জিনিস দুটো তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, জাস্ট একটু সামারি করে দিচ্ছি যে লম্ব প্রতিক্রিয়া কী আর ঘর্ষণ কী। তো দেখো, এখানে আমি প্রথমে লম্ব প্রতিক্রিয়া বোঝাচ্ছি তোমাদের কি হয়। তো দেখো, এখানে এটা হলো একটা সারফেস, মানে সিম্পল একটা সারফেস। এই সারফেসের ওপরে একটা আমি বস্তু রেখেছি, এম ভরের একটা বস্তু রেখেছি, ঠিক আছে? তো এই বস্তুটার মাস কত? এম। তাহলে নিশ্চয়ই এর ওজন আছে। তো ওজনটা কোন দিকে কাজ করে? সবসময় নিচের দিকে, নিম্ন অভিমুখী, কেন্দ্রের অভিমুখে কাজ করে। আর সেই ওজন কি হয়? এম ইন্টু জি হয়। এটা সবাই জানি এ পর্যন্ত আমরা। তো এখন যেটা জানছি সেটা হলো লম্ব প্রতিক্রিয়া। তো লম্ব প্রতিক্রিয়া কি? লম্ব প্রতিক্রিয়া হলো যে কোনো একটা সারফেসের ওপরে যখন কোনো একটা বস্তু রাখা হয়, তখন ওই সারফেস যেটা আছে ওই সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা প্রতিক্রিয়া বল দেখা যায়। যেরকম নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যেরকম এ এই দিকে যে আমরা কি জানি? আমরা জানি ওজন একটা বল। এবার যেহেতু ওজন বল, তাহলে তার নিশ্চয়ই বিপরীত দিকে প্রতিক্রিয়া বলও পাওয়া যাবে। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা এই লম্ব প্রতিক্রিয়ার ধারণাটা পাচ্ছি। এটাকে একটা আলাদা নাম দিয়েছে লম্ব প্রতিক্রিয়া। আর লম্ব প্রতিক্রিয়া সবসময় কোন দিকে কাজ করে? বস্তুটা যে সারফেসে রাখা আছে সেই সারফেসের ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে লম্ব প্রতিক্রিয়া কাজ করে। তো সারফেসটা আমাদের এখানে যে ছবি আঁকানো আছে এরকম সারফেস, জাস্ট মানে হরাইজন্টাল একটা সারফেসের ওপর আছে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে সারফেসটা যদি আমি এরকম করি, সারফেসটা যদি এরকম থাকে, ধরো এটা হলো এটা হলো হরাইজন্টাল ডাইরেকশন এইখানে, আর এর সঙ্গে একটা থিটা কোণ করে এই দিকে সারফেসটা যদি এরকম হয়, আর বস্তুটা যদি এখানে রাখা থাকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? তো সেই ক্ষেত্রে কিন্তু লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করবে না। কোন দিকে কাজ করবে? এই যে সারফেসটা আছে এই সারফেসটার ঠিক 90 ডিগ্রি অর্থাৎ পারপেন্ডিকুলার ডাইরেকশনে, অর্থাৎ এই ডাইরেকশনে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া আর। আর ওজনটা কোন দিকে কাজ করবে? ওজনটা সবসময় নিচের দিকে, এই দিকে কাজ করবে। বস্তুটার ভর যদি এম হয় তাহলে ওজন সবসময় নিচের দিকে কাজ করছে। আর লম্ব প্রতিক্রিয়া কাজ করছে কোন দিকে? সারফেস যেদিকে আছে সারফেসটার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে, অর্থাৎ এটা যদি সারফেস হয় এই সারফেসের ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে লম্ব প্রতিক্রিয়া কাজ করছে, আর ওজন কাজ করছে সবসময় নিচের দিকে। তো এটা একটা কনসেপ্ট ছিল, এটা তোমরা মাথায় রাখবে। এবার আমরা ঘর্ষণ সম্পর্কে একটু দেখে নেব যে ঘর্ষণ কী জিনিস। তো দেখো, তো এখানে এদিকে এটা হলো একটা সারফেসের ওপর একটা ধরো এম ভরের, এই বস্তুটার ভর ধরে নাও এম ভরের একটা বস্তু আমি রেখেছি। এবার এই বস্তুটার উপর আমি ধরো এই দিক থেকে একটা বল প্রযুক্ত করলাম, এই দিক থেকে একটা ঠেললাম, জাস্ট বস্তুটাকে ঠেললাম, এই হরাইজন্টাল ডিরেকশনে ঠেললাম, অর্থাৎ প্রযুক্ত বলের অভিমুখ তাহলে কোন দিকে হলো? এই দিকে হলো। এবার ঘর্ষণ বলটা কি জিনিস? ঘর্ষণ বল হচ্ছে এই যে প্রযুক্ত বল আছে সেই প্রযুক্ত বলকে প্রতিমিত করার জন্য, প্রতিমিত বলতে ব্যালেন্স করার জন্য এই প্রযুক্ত বলের ঠিক বিপরীত ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনে এই যে সারফেস আছে না, এই সারফেস আর এই বস্তুটার মধ্যে যে ইটা আছে, মানে গ্যাপটা আছে, ওইখানেই ঘর্ষণ বলটা তৈরি হয়।
আর ঘর্ষণ বলটা তৈরি হয় এখানে, আর ডিরেকশন কোন দিকে হয়, প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। এইবার এইবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে প্রযুক্ত বল যদি আমি, অর্থাৎ আমি বস্তুটাকে যদি এই দিকে ঠেলতাম, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হতো? তাহলে ঘর্ষণ বল কোন দিকে হতো? এই দিকে হতো। অর্থাৎ প্রযুক্ত বল যেদিকে হবে, ঘর্ষণ বল তার ঠিক বিপরীত দিকে হবে। আর ঘর্ষণ বল কোথায় তৈরি হয়? ঘর্ষণ বল তৈরি হয় এই যে সারফেস আছে, আর এই যে বস্তুর একটা সারফেস আছে, আর এই যে 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 জায়গায় আমি রেখেছি সেই জায়গাটার একটা সারফেস আছে, এই দুটো সারফেসের মধ্যে তৈরি হয় ঘর্ষণ বল। আর কাজ করে কোন দিকে? প্রযুক্ত বলের ঠিক বিপরীত অভিমুখে কাজ করে। তো এই দুটো জিনিস তোমাদের জানা খুব দরকার ছিল। এবার নেক্সট দেখো, ঘর্ষণ বল যে তৈরি হয়, তো ঘর্ষণ বলের অভিমুখটা তো আমরা জেনে নিলাম। এবার ঘর্ষণ বলের মান কি হবে? দেখো, ঘর্ষণ বলের মান, অর্থাৎ ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর হয়, যেখানে মিউটা কি? মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। অ্যাকচুয়ালি ঘর্ষণ দুই প্রকার, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। তো ওটা আমরা নেক্সট যখন ঘর্ষণ পড়বো তখন শিখে নেব। এখন শুধু জেনে নাও যে মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আর আরটা কি? আরটা তোমাদের একটু আগেই বললাম, আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, যেটা এই দিকে কাজ করছে। আর আর ইজ ইকুয়ালস টু কী হবে? এম ইন্টু জি হচ্ছে। যদি বস্তুটার ভর এম হয় তাহলে আর কি হয়? এম জি হয়। তাহলে ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু আমি কি পেলাম? ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব প্রতিক্রিয়া। ওকে ওকে, এইবার সার্কুলার মোশনের আসল টপিকে আমরা ঢুকবো, যেটা এই অধ্যায়ের জিনিস। সেটা ওর প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অমসৃণ রাস্তায় গাড়ির গতি। অমসৃণ বলতে একটা ধরো অমসৃণ রাস্তা কীরকম, মানে যেরকম আমাদের রাস্তায় কি হয়, পিচ ঢালা থাকে, ওখানে তো মার্বেলও করতে পারতো, মার্বেল দিয়েও করতে পারতো, যদিও সেটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মার্বেল দেয় না কেন? শুধুমাত্র খরচার জন্য না, আর একটা কারণ আছে। কারণ যদি মার্বেল দেওয়া হয় তাহলে রাস্তাটা একদম মানে স্মুথ হয়ে যাবে, কোনো রকম ঘর্ষণ থাকবে না। আর ঘর্ষণ যদি না থাকে তাহলে গাড়িগুলো কী হবে? পিছলে যাবে। যেরকম ধরো বৃষ্টির সময়ে যখন মানে চাকাটা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তখন ঘর্ষণ কমে যায়। তো তাই জন্যই রাস্তাটাকে কি করা হয়? অমসৃণ করা হয়। তো সেই অমসৃণ রাস্তায় একটা গাড়ি কিভাবে চলাচল করে সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। দেখো, এগুলো হচ্ছে সম্পূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন, মানে কনসেপচুয়াল একটা জিনিস। খুবই সুন্দর লাগবে তুমি জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, খুবই সুন্দর লাগবে। আর যখন তুমি গাড়িতে বসে থাকবে কিংবা নিজে গাড়ি চালাবে, তখন জিনিসটা বুঝতে পারবে যে কতটা বাস্তবভাবে আমরা জিনিসটা পড়ছি, কতটা বাস্তব জিনিস আমরা পড়ছি। দেখো, তো একটা অমসৃণ রাস্তায় গাড়ির গতি, দেখো, তো দেখো এইটা অ্যাকচুয়ালি রাস্তাটায় মোড় ঘোরা হচ্ছে, কারণ আমরা সার্কুলার মোশন পড়ছি। তো সেই জন্য আমরা মোড় সম্পর্কে, একটা মোড়ে এলে কি হয় সেটা পড়বো। মোড়েই তো সার্কুলার পাথ একটা তৈরি হচ্ছে, তাই জন্য আমরা মোড় সম্পর্কে পড়ছি। দেখো, একটা মোড় আছে, ধরে নাও এরকম একটা মোড় আছে, এরকম একটা মোড় আছে, যার কেন্দ্র যদি এইটা হয়, তাহলে গাড়িটা গাড়িটা ধরো এখানেও থাকতে পারে, আবার একটু কাছেও থাকতে পারে, আবার একটু দূরেও থাকতে পারে। তো আমি ধরে নিলাম গাড়িটা মিডল দিয়ে যাচ্ছে। তো দেখো, তো গাড়িটার ওপর কি কি বল কোন কোন দিকে প্রযুক্ত হচ্ছে সেটা আমরা ছবিতে বুঝিয়ে দিচ্ছি। দেখো, গাড়িটার ভর যদি এম হয় তাহলে নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে, যেটা হলো ওজন। ওজনটা কি হয়? এম ইন্টু জি হয়। সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। এবার গাড়িটা যেহেতু রাস্তার ওপর আছে, এবার রাস্তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে আর একটা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, যেটা ঠিক ওপরের দিকে কাজ করছে, আর এই দুটো তো আমরা বুঝে নিলাম। এইবার আমরা পড়েছি যে কোনো একটা এম ভরের বস্তু, মানে যেটা পার্ট 3-তে আলোচনা করেছি, যে যদি এম ভরের বস্তু ভি বেগে একটা আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার কক্ষপথ বরাবর ঘোরে, তাহলে তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে বাইরের দিকে, আর একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে সেটা ভেতরের দিকে। তো দেখো, এখানে যেহেতু বস্তুটার ভর এম আর গাড়িটা ভি বেগে যাচ্ছে, একটা আর ব্যাসার্ধের বৃত্তপথ অতিক্রম করছে, তাই জন্য তার সেন্ট্রিফিউগাল ফোর্স কত হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স হবে এম ভি স্কোয়ার বাই আর, গতদিন আমরা প্রমাণ করেছি। তো এবার সেন্ট্রিফিউগাল ফোর্স আমি পেয়ে গেলাম, সেটা কত হলো? এম ভি স্কোয়ার বাই আর হয়ে গেল। এবার
এই এটা তো ছিল তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার সেন্টারের অভিমুখে অর্থাৎ এই দিকেও একটা ফোর্স কাজ করবে। সেটা কি? সেটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। তো এখানে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে যোগান দেবে? যোগানটা কে দেবে সেন্ট্রিপিটাল ফোর্সের? মানে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা পাচ্ছি কোনখান থেকে? পাচ্ছিটা হচ্ছে এই যে চাকা আছে, এই চাকা আর রাস্তার মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ বলটাই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে। তাহলে ঘর্ষণ বল কি হয়? ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আর হয়। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এখানে ঘর্ষণ বলটা কি করছে? ঘর্ষণ বলটা সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে। কোন দিকে দিচ্ছে? ঠিক কেন্দ্রের অভিমুখে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে ঘর্ষণ বলটা সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে গাড়িটাকে। আর তার জন্যই একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়েছে, সেটা বাইরের দিকে। আর একটা লম্ব প্রতিক্রিয়া, সেটা উপরের দিকে। আর ওজন, সেটা হলো নিচের দিকে। তাহলে এইভাবে আমরা এটাকে বলা হয় ফোর্স লাইন বলা হয়। মানে বলের একটা ছবি এঁকে নিলাম, কিভাবে বল কোন বল কোন দিকে কাজ করছে সেটা একটা ছবি এঁকে নিলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে আর আছে, সেই আরটাই ব্যালেন্স করছে এমজিকে, অর্থাৎ আর ইজ ইকুয়ালস টু এমজি বলতে পারি। আবার এটাও বলতে পারি যে এইখানে যে মিউ ইন্টু আর আছে, অর্থাৎ ঘর্ষণ বলটা যে আছে, সেই ঘর্ষণ বলটাই ব্যালেন্স করছে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, অর্থাৎ এমভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এইটা আর এইটা সমান করে দেব। আর কি করব? আর এইটা আর এইটা সমান করে দেব। ব্যাস, তাহলে আমার অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ওই জিনিসটা আমরা নেক্সটে করছি। তো ওকে, এখন যা বোঝার আমরা অলরেডি বুঝে ফেলেছি। এখন শুধু পাতি ম্যাথামেটিক্স বা অঙ্ক। দেখো, আর আর ইজ ইকুয়ালস টু এমজি করে দিলাম। ওপর আর নিচে যেটা দুটো কাজ করছে ওই দুটোকে সমান করে দিলাম, কারণ একটা অপরটাকে কি করছে? প্রতিমিত করছে বা ব্যালেন্স করছে, তাই জন্য। আর এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু মিউ আর করে দিলাম। কেন করলাম? কারণ আমরা জানি এই যে ঘর্ষণ বল মিউ আর যেটা আছে, সেই মিউ আরটাই প্রতিমিত করছে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, অর্থাৎ এমভি স্কোয়ার বাই আরটাকে প্রতিমিত করছে। তাহলে দুটো উভয় পক্ষ থেকে সমান করে দিলাম। তো এইবার দেখো, এবার তো পাতি অঙ্ক তোমরা নিজেরাই পারবে। এই লাইন থেকে এই লাইনে কি করে এসেছি? সেম টু সেম লিখেছি, শুধু আর এর জায়গায় আমি এমজি বসিয়ে দিয়েছি। আর কেন বসালাম? কারণ আর ইজ ইকুয়ালস টু এমজি, আর এম আমরা মাপতে পারি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটাও আমরা জানি, তাই জন্য আমরা ওটা বসিয়ে দিলাম। এবার দেখো, উভয় পক্ষ থেকে এম এম গেল কেটে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হলো? মিউ ইন্টু জি আর হয়ে গেল। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কী হলো? রুট আন্ডার মিউ জি আর। তাহলে আমি কি বুঝতে পারছি? যে ওই যে গাড়িটা আছে, সেই গাড়িটাকে এই বেগ নিয়ে চলতে হবে। এই বেগ নিয়ে চললে গাড়িটা ওই মোড়টা ঠিকঠাকভাবে ঘুরতে পারবে। এবার ঠিকঠাক বলতে এবার কয়েকটা প্রশ্ন আসছে যে যদি আমি গাড়িটাকে এই বেগের কম বেগে চালাই তাহলে কি হবে? যদি আমি গাড়িটাকে এই বেগের বেশি বেগে চালাই তাহলে কি হবে? তো দেখো, এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকেই জানি, যখন কোনো একটা মোড় আসে তখন কিন্তু আমরা খুব জোরে চালাতে পারি না। কেন? কারণ একটা নির্দিষ্ট একটা ম্যাক্সিমাম একটা ভেলোসিটি আছে, ম্যাক্সিমাম একটা বেগ আছে। তার বেশি বেগে কিন্তু যদি আমরা চালাই তাহলে কি হয়? পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়িটা ঠিক মানে বৃত্তপথ যে মোড় বরাবর ঘুরছে সেই মোড়ের থেকে ছিটকে যেতে পারে গাড়িটা, সেটা হতে পারে। আবার আবার তো সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছ যে এইটা হলো, আমরা যেটা বের করলাম সেটা হলো সেফ, মানে নিরাপদ বেগ। এই বেগে চালালে কোনো অসুবিধা নেই, এটাই হলো ম্যাক্সিমাম বেগ। ঠিক আছে? এই বেগে যদি ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, অর্থাৎ সর্বোচ্চ নিরাপদ বেগ, এই বেগের থেকে একটু কম হলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু এই বেগের থেকে বেশি হলে কি হবে? দেখো, যদি আমি এই বেগের থেকে বেশি বেগে চালাই তাহলে কি হবে? এই যে বৃত্তপথ আছে, খুব জোরে চালিয়ে গেলাম, এই বেগের থেকে বেশি বেগ, তাহলে আমি বাইরের দিকে ছিটকে যাব, পড়ে যাব বাইরের দিকে। কেন পড়ে যাব? কারণ অঙ্ক কথা বলবে। দেখো, অঙ্ক কি বলছে? যে মিউ মিউ তো স্থির, এটা একটা ধ্রুবক, তো এটা নিয়ে আমি কিছু করতে পারছি না। জি জিও একটা অভিকর্ষজ ত্বরণ,
এটাও ধ্রুবক, এটাও আমি কিছু করতে পারছি না। তাহলে ভ্যারি কোন দুটো জিনিস করতে পারছে? ভিটাকে ভ্যারি করতে পারছি আর আরটাকে ভ্যারি করতে পারছি। আরটাকে কেন ভ্যারি করতে পারছি? একটু আগেই বলেছি যে গাড়িটাকে যদি আমি এখানে চালাই তাও হবে, আবার একটু দূরে চালালে তাও হবে। তাহলে কোন ক্ষেত্রে আর বড় হলো? এটা এটা হচ্ছে তোমার সেন্টার, তাহলে এইখান থেকে আর এইটা, আর এইখান থেকে আর এইটা, তাহলে এই আরটা দূরে চালালে আর এর মানটা বড় হয়ে যাবে, আর কাছে চালালে কি হবে? আর এর মানটা ছোট হয়ে যাবে। তো এবার দেখো আমি এইটাই জিনিসটা বলছি কি করে। এখন দেখো এই যে ভি আছে, তুমি যদি বেশি বেগে চালাতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে যেহেতু ভি এর মান তুমি বাড়াচ্ছ, তাহলে অটোমেটিক্যালি তোমাকে একটু দূরে সরে যেতে হবে, রাস্তার ওই কোণার দিকে, অর্থাৎ এই কোণার দিকে চলে আসতে হবে। কেন? কারণ এই কোণার দিকে চলে আসলেই তো আর এর মানটা বাড়বে, তাই না? কারণ এই কোণার দিকে এলে তখন সেন্টার থেকে এর দূরত্ব এটা হয়ে যাবে, আর এর মান বেড়ে যাবে। আর এর মান ভি এর মান বাড়ালে অবশ্যই আর এর মান অটোমেটিক্যালি বাড়াতে হবে। তাই জন্য কোনো একটা রাস্তা যখন আমরা চলতে নিই তখন কি হয়, যদি আমি স্পিডটা বাড়াই তাহলে কিন্তু আমি রাস্তার থেকে একটু এই দিকে, এই কোণার দিকে চলে আসি। আর যদি আস্তে চলি তাহলে এই 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 দিকে চললেও চলবে, ঠিক কি না? আর যদি যখনই স্পিড বাড়াবো তখন কিন্তু আমাকে একটু বাইরের দিকে সরে আসতে হবে, কারণ আর এর ভ্যালুটাও আমাকে বাড়াতে হবে। আর যদি আমি সেটা না করি, অর্থাৎ আরটাকে যদি আমি ফিক্স, অর্থাৎ এইভাবেই চলছিলাম, এইভাবেই যাচ্ছি, মিডল দিয়েই যাচ্ছি, কিংবা এই এই কোণা বরাবর এই কোণা দিয়ে যাচ্ছি, সেটা যদি হয়, ধরো এই কোণা দিয়ে যাচ্ছি, আর হঠাৎ করে যদি বেগ বাড়িয়ে দিই, আর আমি যদি এই কোণা দিয়েই যাওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে? আমার গাড়িটা উল্টে যাবে। তো তাই জন্য গাড়িটা যাতে না উল্টায়, তাই তাই আমাকে কি করতে হয়? তাই আমাকে আর এর ভ্যালুটা বাড়াতে হয়, অর্থাৎ গাড়িটাকে এই দিকে সরে আসতে হয়। এই বরাবর আমরা তখন চালাই। সাইকেল চালানোর ক্ষেত্রেও এই মানে উদাহরণটা তোমরা জানো অলরেডি। তো খুবই মজাদার একটা জিনিস শেখালাম। তাহলে নেক্সট টাইম যখন তোমরা সাইকেল বা বাইক চালাবে কিংবা কোনো গাড়িতে বসে থাকবে, তখন এই জিনিসটা ভাববা। কত মজাদার একটা জিনিস তোমরা অলরেডি শিখে আছো, কিন্তু গাড়িতে অন্য যারা বসে আছে তারা কিন্তু জানে না। কিন্তু তুমি জানো যে এইভাবে গাড়িটা চলছে, আর এই ভেলোসিটি অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু রুট আন্ডার মিউ আর মিউ জি আর, এটার ভেলোসিটির বেশি ভেলোসিটি নিয়ে যদি চলে তাহলে কিন্তু গাড়িটা উল্টে যাবে। তো জিনিসটাকে তোমরা এইভাবে রিয়েল লাইফের সঙ্গে মানে মিল খাইয়ে, রিয়েল লাইফেও যে এই জিনিসটা হচ্ছে সেটা মিল খাইয়ে তোমরা জিনিসটা পড়বে, তাহলে ইন্টারেস্ট পাবে। আর 11-12-এর ফিজিক্স মানেই একদম পুরো রিয়েল লাইফের সঙ্গে অনেক অনেক মিল আছে। তো যতটাই কানেক্ট করে পড়তে পারবে তত ইন্টারেস্ট বেশি পাবে। আর চেষ্টা করবে এইভাবে যেন অন্য সব চ্যাপ্টারেও ঠিকঠাক পড়তে পারো রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে। এবার বইয়ের জিনিসগুলো তোমরা দেখে নেবে কী কী উদাহরণ দিয়েছে না দিয়েছে, কারণ এই আধা ঘন্টার ভিডিওতে তো সম্পূর্ণ কিছু বলা সম্ভব নয়। তো এবার নেক্সট, ওকে, এবার আমরা পড়ব মসৃণ রাস্তা। অর্থাৎ ধরো রাস্তাটা, মানে এটা যদিও সম্ভব নয় তবুও কেসটা আমরা স্টাডি করব যে কিভাবে যদি রাস্তাটা মসৃণ করা হয় তাহলে গাড়ির মানে মোড়ে মোড়ে আমাদের কি করা উচিত যাতে গাড়িটা সেফলি চলতে পারে। তো দেখো এটা কেন করা হয়? কারণ যে সমস্ত ন্যাশনাল হাইওয়ে দেখবে কিংবা বড় বড় রোড দেখবে, সেই সমস্ত রোডে দেখতে পাবে তোমরা যে যখন মোড় নেওয়া হয় বা বাঁক করানো হয় তখন গাড়ি তখন ধরো এমনি পাতি রাস্তাগুলো কীরকম হয়, এরকম হরাইজন্টাল হয়, কিন্তু ওই সমস্ত রাস্তা দেখবে যে একটু ওপরের দিকে যেন বেঁকে গেছে, অর্থাৎ এইভাবে ধরো বাঁক নিচ্ছে, তো বাঁক নিতে নিতে দেখবা যে এই সাইডটা যেন একটু উঁচু, এই সাইডটা যেন একটু উঁচু থাকে আর এই সাইডটা যেন একটু নিচের দিকে থাকে। তো এটাকেই বলা হয় ব্যাংকিং। এটাকে কি বলে? ব্যাংকিং বলে। আর এটাকে বলা হয় বৃত্তপথে ব্যাংকিং। তো এই ব্যাংকিং সম্পর্কে আমরা পড়ব। তো জিনিসটা মসৃণ রাস্তার সম্পর্কে আমরা করেছি। মসৃণ রাস্তা কেন বলেছি? কারণ এখানে আমরা ফ্রিকশনটা কনসিডার করিনি। ফ্রিকশন হয় অবশ্যই, ফ্রিকশন তো সবসময় লাগবে, কারণ আমাদের যে বাস্তব রাস্তাগুলো আছে সেই বাস্তব রাস্তাগুলো তো মসৃণ হয় না একদম, যে স্মুথ সেটা নয়,
পিচটা এমনভাবে দেওয়া হয় যাতে ফ্রিকশনটা হয়। এবার সেই ফ্রিকশনটা আমরা এইখানে কনসিডার করছি না জন্য মসৃণ কথাটা লিখেছি। আর ফ্রিকশনটা কনসিডার করলে ব্যাপারটা একটু মানে হাই লেভেলের হয়ে যাবে, সেটা আমরা পরে পড়াবো। এখন আপাতত ফ্রিকশনটা বাদ দিয়ে ব্যাংকিং পড়ছি। তার মানে এটা যেটা পড়ছি সেটা হলো ব্যাংকিং উইদাউট ফ্রিকশন ইন দ্য রোড। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা বানাবো সেখানে ফ্রিকশনটাকেও আলোচনা করব, ব্যাংকিংটাকেও আলোচনা করব, দুটো একসাথে মিলে আলোচনা করব। আর একটু আগে এইখানে এইখানে যেটা আমরা স্টাডি করলাম সেখানে কিন্তু কোনো রকম ব্যাংকিং ইউজ করিনি। সেখানে জাস্ট একটা বৃত্তকার মোড় আছে, সেই মোড়ে জাস্ট যেটা হয়ে থাকে অমসৃণ রাস্তা, পিচ ঢালা আছে, তো তার জন্য যে ফ্রিকশন সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু এখন আমরা আলোচনা করব ব্যাংকিং, অর্থাৎ যে বড় বড় রাস্তায় একটু বাঁক খাইয়ে ওপরের দিকে, এটা হচ্ছে একটা ধরো এইভাবে এইভাবে চলছে, তো রাস্তাটার বৃত্তপথের যে বাইরের অংশটা আছে ওইটা একটু উঁচু করানো হয়, এইভাবে যাওয়া হয়, তো সেটাই ব্যাংকিং করানো হচ্ছে। তো দেখো, এই ক্ষেত্রে প্রথমত একটা বল, যেটা বস্তুটার ওজন সবসময় সেটা নিচের দিকে কাজ করছে। ধরে নিচ্ছি যে বস্তুটার ভর অর্থাৎ ওই গাড়িটার ভর হচ্ছে এম, তাহলে এমজি তো সবসময় নিচের দিকে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা তার আগে ধরে নিয়েছি যে এইখানে যে ব্যাংকিং কোণ আছে সেই কোণটা কত ধরেছি, থিটা ধরেছি। ব্যাংকিং কোণ কত, থিটা, অর্থাৎ সেটা হরাইজন্টাল থেকে থিটা অ্যাঙ্গেলের দিকে ওপরের দিকে ওঠানো আছে। এমনি পাতি রাস্তা কীরকম হয়, এরকম হওয়া উচিত, কিন্তু এটা যেহেতু বাঁক নিচ্ছে তখন রাস্তাটাকে, এই যে বাইরের রাস্তাটাকে ওপরের দিকে কত কত অ্যাঙ্গেলে ওঠানো হয়েছে, থিটা অ্যাঙ্গেলে ওঠানো হয়েছে। তো এবার দেখো, তাহলে আমরা এমজিটাকে কোন দিকে কাজ করাচ্ছি, এমজিটা সবসময় নিচের দিকে কাজ করছে। আর যেহেতু সেটা ভি বেগে যাচ্ছে গাড়িটা, আর ব্যাসার্ধের একটা বৃত্তপথেই ঘুরছে, তার জন্য তার সেন্ট্রিফিউগাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর সেটা সবসময় বাইরের দিকে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। এইবার আর আরটা কোন দিকে কাজ করবে, আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। আর আমি কি বলেছি যে সারফেসটা যদি এটা হয়, বস্তুটা যদি এইভাবে থাকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া কিভাবে কাজ করে, এর এইটার ঠিক পারপেন্ডিকুলার, অর্থাৎ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে আর কাজ করছে। তো সেই জন্য এখানে আর কোন দিকে কাজ করছে, এখানেও ঠিক এই দিকে, অর্থাৎ এই সারফেসটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কাজ করছে। তাহলে এই পর্যন্ত আমরা সব জানি। এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে আর কস থিটা কোনখান থেকে এলো আর আর সাইন থিটা কোনখান থেকে এলো। ওকে, তো দেখো ধীরে ধীরে সব বুঝতে পারবে আর কস থিটা কেন হলো, সাইন থিটা কেন হলো। এবার আমরা সেই আরটাকে উপাংশে ভাগ করেছি। কেন উপাংশে ভাগ করেছি, কারণ এটা এই দুটো নিচ দিকে কাজ করছে, কিন্তু এর সঙ্গে তো আর এইটার কিভাবে প্রতিমিত করব, কিভাবে এরা ব্যালেন্স করবে। তো ব্যালেন্স তখনই করতে পারবে যেটা উপাংশতে ভাগ করে নিলে যেটা হয়। তো দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে। কেন হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব, যে এই অ্যাঙ্গেল থিটা হলে কেন এই অ্যাঙ্গেল থিটা হচ্ছে। এবার আমরা এর আগের ভিডিওতেই বলেছি যে কোনো একটা ভেক্টর, ধরো এ ভেক্টর আছে, তার এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ বের করতে চাইছি। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেটা হবে এ কস থিটা, আর এটা কি হবে, এটা হবে এ সাইন থিটা। একইভাবে এখানেও সেটাই হচ্ছে, যে দেখো এই অ্যাঙ্গেলটা তো থিটা, এই অ্যাঙ্গেলটা কত, থিটা, তাই জন্য এর সঙ্গে যে উপাংশটা আছে সেটা হয়েছে আর কস থিটা, আর অপর যে উপাংশটা আছে সেটা কি হয়েছে, আর সাইন থিটা হয়ে গেছে। তাহলে এখন আমরা কোনগুলো কনসিডার করব, এই আরটাকে কিন্তু আমি ভেঙে নিয়েছি, এই আরটা কিন্তু এখন কি হয়ে গেছে, আর কস থিটা হয়ে গেছে, আর আর সাইন থিটা হয়ে গেছে, উপাংশে ভেঙে নিয়েছি। তাহলে এবার আমি কি করতে পারি, এবার এটার সঙ্গে এটা ইকুয়াল টু করে দিতে পারি, কারণ এই দুটো পরস্পরকে ব্যালেন্স করছে। আর আর সাইন থিটার সঙ্গে এমভি স্কোয়ার বাই আরকে ইকুয়াল করে দিতে পারি, কারণ এই দুটো পরস্পরকে ব্যালেন্স করেছে। এখানে আর সাইন থিটাটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে, আর এমভি স্কোয়ার বাই আর এটা সবসময় কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে। আর এমজিটা কি, এমজিটা হচ্ছে ওজন যেটা নিচের দিকে কাজ করছে, আর এটা হলো আর কস থিটা, অর্থাৎ সেই লম্ব লম্ব প্রতিক্রিয়া তারই একটা উপাংশ, সেটা হলো আর কস থিটা। ওকে, তো এবার সেইগুলো যদি আমি ইকুয়াল করে দিই তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি, এইটা আর এইটা। এবার আমাকে কি কোণ বের করতে হবে, আমি প্রথমে ব্যাংকিং কোণ বের করব, অর্থাৎ
কত ইঞ্জিনিয়ারের যেটা কাজ, ইঞ্জিনিয়ার যখন রাস্তাটা তৈরি করে তখন দেখে যে এই রাস্তাটা এই বেগে যদি আমি চালাতে চাই তাহলে কতটা অ্যাঙ্গেলে আমাকে ওপরের দিকে ওঠাতে হবে, সেটাই হচ্ছে কাজ। তো সেই অ্যাঙ্গেলটা আমি বের করব, থিটা অ্যাঙ্গেলটা বের করব। দেখো থিটা অ্যাঙ্গেলটা বের করতে হলে আমাকে কি করতে হবে, 1/2 যদি করে দিই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে 1/2 যদি করি তাহলে কি পাচ্ছি, এটা পাতি অঙ্ক, ট্যান থিটা ইজ ইকাস টু ভি স্কোয়ার বাই আর জি পেয়ে যাচ্ছি। ওকে, আর থিটা, তাহলে থিটা বের করব, আমি তো ট্যান থিটা বের করবো না, আমি কি বের করবো, থিটা বের করব। তাহলে থিটা ইজ ইকাস টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর। আর ইনভার্স জিনিসটা তোমরা 11এই শিখবে, কোণের মানে মানে ত্রিকোণমিতিতে শিখবে কি করে কস। এ পর্যন্ত তো আমরা ক্লাস 10 পর্যন্ত কস থিটা, ট্যান থিটা, সাইন থিটা পড়ে এসছো, কিন্তু ইনভার্সেও হয়, সেগুলো ক্লাস 11-এ শিখবে। ইনভার্সেরও সূত্র আছে, যেরকম সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স সব কিছুর সূত্র আছে আলাদা আলাদা করে, ওগুলো সমস্ত কিছু তোমরা শিখে যাবে। তো ট্যান ইনভার্স দিস, এটা হলো একটা কোণ, অ্যাঙ্গেল। তাহলে এটাই হলো ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং কোণেই ওই রাস্তাটাকে ওপরের দিকে উঠাতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা আমরা একটু আলোচনা করব। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যদি আমি ওই যে রাস্তাটা আছে, যে রাস্তায় আমি ব্যাংকিং করছি, সেই রাস্তায় যদি ভি বেগে গাড়ি চালাতে চাই, ভি এর একটা মান তুমি বসিয়ে দাও, ঠিক আছে, ওই বেগে যদি গাড়ি চালাতে চাই, আর রাস্তাটার ধরো ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর আর অর্থাৎ ধরে নাও তুমি কতটা বাকিয়েছে, সেটাই তো অ্যাকচুয়ালি আর। তো এবার সেইটা তুমি যদি জানো তাহলে তুমি বের করতে পারবা যে কোন অ্যাঙ্গেলে ওটাকে ওঠাতে হবে। ওকে, এবার এই যে একটু আগে আমরা দেখলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াস টু ভি স্কোয়ার বাই আর জি, এখান থেকে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, ভি ইজ ইকুয়াস টু রুট আন্ডার আর জি ট্যান থিটা। অর্থাৎ এই বেগে গাড়িটাকে চালাতে হবে, এটাই হচ্ছে সেফ বেগ, নিরাপদ বেগ। এই বেগে গাড়ি চালালে গাড়ি না বাইরের দিকে উল্টে যাবে না ভিতরের দিকে উল্টে যাবে, কোনো দিকে উল্টাবে না, ঠিকঠাকভাবে চলবে, ঠিক আছে। আর যদি এই বেগের থেকে বেশির বেগে যদি গাড়ি চালাই তাহলে কি হবে, এরকম আছে তো, ধরো এরকম করে যাচ্ছে তো, তো গাড়িটা কি হবে, এর বেগের বেশি বেগে চালালে গাড়িটা এই দিকে উল্টে যাবে, আর এই বেগের কম বেগে চালালে কি হবে, গাড়িটা এই দিকে উল্টে যাবে। তাহলে এই বেগে চালাতে হবে, তবেই গাড়িটা ঠিকঠাকভাবে চলতে পারবে। ওকে, তো এটা ছিল মসৃণ রাস্তা, যেখানে কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু আমরা ঘর্ষণ সম্পর্কে, এই ব্যাংকিং কিন্তু ঘর্ষণ আমরা নিইনি, কোনো জায়গায় কিন্তু ঘর্ষণ সম্পর্কে কিছুই বলা নেই, জাস্ট মসৃণ একটা রাস্তা, তার লম্ব প্রতিক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা ঘর্ষণটাকেও ঢুকিয়ে দেবো, এর মধ্যে মিক্স করে দেবো, করে দিয়ে ব্যাপারটা জটিল বানাবো না, ব্যাপারটা আরও প্র্যাকটিক্যাল বানাবো, জিনিসটা আরও ভালো বানাবো। ওকে, তো এবার তোমাদের আর একটা প্রশ্ন ছিল যে স্যার এইখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে কেন এই কোণটা আপনি থিটা করলেন, এটা কেন থিটা হলো না, ঠিক আছে। তো এটার উত্তর দেখো, এটা আমি আলাদা করে তোমাদের জন্য লিখেছি, দেখে নাও। যেহেতু এই কোণটা থিটা, এই কোণটা থিটা, আর এবার দেখো ওই কোণটা থিটা, তাহলে এটা একটা সমকোণ, তার মানে এই কোণটা কি আচ্ছা অন্যভাবে বোঝাই তাহলে আরও ভালো হবে। আচ্ছা, এই কোণটা থিটা, এবার তুমি দেখো এইটা আর এইটা কি, সমান্তরাল দুটো, সমান্তরাল দুটো লাইন, আর এই লাইনটা কি করেছে, ছেদ করেছে, তার মানে এটা এটা দুটোই থিটা হবে একান্তর কোণ বলে। তাই জন্য আমি কি লিখলাম, তাই জন্য আমি এই যে সবুজ কালি দিয়ে যেটা লেখা আছে, এই যে সবুজ কালি দিয়ে যে লিখেছি, তাই জন্য ওটাও থিটা হলো। এবার দেখো, এবার তুমি এটার ওপর এইটা কত, 90 ডিগ্রি, কেন, কারণ কি লম্ব প্রতিক্রিয়া ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশানে, অর্থাৎ এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশানে কাজ করে, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এইটা কোণ যদি থিটা হয় তাহলে এটা কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ওকে, তার মানে এখন তুমি বুঝতে পারলে যে এই কোণটা, অর্থাৎ এই কোণটা কেন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো। ওকে, এবার দেখো, এবার তুমি কি করেছো, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোণ কত, এই দুটোর মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কি হবে,
নিশ্চয়ই থিটা হবে। তাই জন্য আমি বললাম যে যদি এই কোণ থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। ঠিক আছে, তাই জন্য এটা আর কস থিটা হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, আর সাইন থিটা। ওকে, তো এই পর্যন্ত আজকে তোমাদের এটুকুই পড়ানো হলো যে কি করে একটা মানে মোড়ে মোড়ে যে গাড়ি চালায় সেই গাড়িটা কি নিরাপদ বেগে চললে সে চলতে পারবে, না বাইরের দিকে উল্টে যাবে না ভিতরের দিকে উল্টে যাবে। আবার ব্যাংকিং, মসৃণ রাস্তায় ব্যাংকিং কি করে করা হয়, আর ব্যাংকিং কোন কীরকম হয়, আর ওই রকম মানে বাঁক নেওয়ানো রাস্তায় যখন আমরা গাড়ি চালাই তখন কোন মানে রাস্তাটা যারা তৈরি করে তারা আগে থেকে ওটা করে নেয় যে এই কোণে আমি উঠাচ্ছি, এই কোণে যেহেতু উঠাচ্ছি তাহলে তার বেগ, তার ম্যাক্সিমাম বেগ কত হওয়া উচিত। ধরো আমি ওইখানে কি বের করলাম একটু আগেই, দেখো এখান থেকে ওরা কিভাবে মানে যে কোনো রাস্তায় যখন দেখবা যখন বাঁক নিচ্ছে তখন কিন্তু স্পিড লিমিট লেখা থাকে যে এই রাস্তায় এই ম্যাক্সিমাম এই স্পিডে তুমি গাড়ি চালাবা। ওরা কিন্তু অঙ্ক করে বের করে, কি অঙ্ক করে বের করে দেখো, ওরা যখন রাস্তাটা বানায় তখন কিন্তু ওরা অ্যাঙ্গেলটা ফিক্স করে দেয় যে এই অ্যাঙ্গেলে আমি রাস্তাটা বানিয়েছি। তাহলে এখানে তুমি থিটার মান বসিয়ে ট্যান থিটা তো বের করতে পারবা। আর আরটাও ওরা বুঝে গেছে, কারণ ধরো এইখানে হচ্ছে তোমার মানে কেন্দ্র আছে, আর এই বরাবর তুমি গাড়ি ঘুরাচ্ছ, তার মানে আর কি হলো, এটা হয়ে গেল আর। তাহলে আর এর মানটাও ওরা জানে, জি এর মানও ওরা জানে। তাহলে এই ইকুয়েশন থেকে আর জি ট্যান থিটা ওরা পেয়ে যাবে, তার রুট করে দিলেই ভি পেয়ে যাবে। তখনই ওরা রাস্তার পাশে লিখে দেয় যে এই গাড়িতে এইখানে গাড়ি চালাতে নিলে ম্যাক্সিমাম স্পিড এত হওয়া উচিত, আর ওর থেকে বেশি যদি চালাও, বেশি ওস্তাদি যদি করতে যাও তাহলে কী হবে, পাল্টে যাবা ওপরের দিকে, ওই দিকে পাল্টে যাবা। তো তাই জন্য এইভাবে স্পিড লিমিট ওরা মানে আগে থেকেই লিখে দেয়। তো সেটা মেনে চলা উচিত, সবাইকে মেনে চলা উচিত। তো এখন আমরা এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম। নেক্সট তোমরা যে কোনো জায়গায় গাড়ি টাড়ি চালাবে এই সমস্ত জিনিস মাথায় রেখে চালাবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। নেক্সট আমরা দেখি পরে কয়েকটা, যেহেতু অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেল তাই জন্য অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো। ওকে, বাই।